পাঠান তো দেখি। আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার খাওছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠাক ওনার হাসনাত আব্দুল্লাহরে পাঠাইতে বলেন, সার্জিস্টে পাঠাইতে বলেন। হাড় হাড্ডি মাংস একত্রে লয়ে আসতে পারে কিনা, আসতে পারবে না। এবং ডক্টর ইউনূস আপনি দেখবেন যে উনি খেলছেন। আপনি যখন আওয়ামী লীগের মতো দলকে আপনি নিষিদ্ধ করে দেন, তখন আপনি কয়েকটা জঙ্গি আর এই এক চিমটি এনসিপিকে নিয়ে আপনি নিষিদ্ধ করে দেন, তখন আপনাকে জিজ্ঞেস করতে হয় না। যখন আপনি চিপায় পড়েন তখন বিএনপিকে ডাকেন, তখন রাজনৈতিক দলগুলিকে ডাকেন, আর যখন চিপার থেকে আপনি উদ্ধার হন তখন আপনি এনসিপির নেতা হয়ে যান। পাঠান তো দেখি। আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার খাওছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠাক ওনার হাসনাত আব্দুল্লাহরে পাঠাইতে বলেন, সার্জিস্টে পাঠাইতে বলেন। হাড় হাড্ডি মাংস একত্রে লয়ে আসতে পারে কিনা, আসতে পারবে না। উনি একটা হুমকি দিয়ে যাচ্ছেন, সরকার প্রধানকে হুমকি দিয়ে চলে। উনি বলছেন জনগণকে সাথে নিয়ে আমরা সিদ্ধান্ত নিব, আমরা যদি না পারি। জনগণের কাছে ওনার যাওয়ার ব্যবস্থাটা কি? ভায়া পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি কি ওনার ছাওছানাদের এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, আর জঙ্গিরা কয়েকটা জঙ্গি, এই একমুট জঙ্গি আর এক চিমটি ওনার চিলড্রেন পার্টি, এটা দিয়ে হবে? এটা দিয়ে উনি হুমকি দেন মানুষকে? এটা কি সঠিক? সেনাবাহিনীকে হুমকি দেন? ও সবকিছু জনগণকে জানিয়ে, জনগণকে সাথে নিয়ে হুমকি আপনি যত বাংলাদেশের বড় বিপ্লবী আছে এখানে আসছে, তো অনেক বিপ্লবীদেরকে দেখি, বলবেন যে আপনি বাইর করেন তো ভাই 3 তারিখে বিকাল 3টার আগে আপনার কিছু পোস্টিং দেখান তো। কত বড় বিপ্লবী আপনি! 16 তারিখের পরে বা 18 তারিখ যেদিন বন্ধ হলো, ইন্টারনেট বন্ধ হলো, ওই সময় থেকে, এরপর ইন্টারনেট খুলে দিল কত ঘন্টা পরে, ওই সময় থেকে 18 তারিখ থেকে আপনি 3 তারিখ বিকাল 2টা পর্যন্ত আপনার কথাবার্তা কোথায় কি বলছেন একটু ফেসবুকটাতে দেখান বা ইউটিউবে দেখান, তাইলে বিপ্লবী কত বড় পেয়ে যাবেন। আমি কেন বললাম এই কথাটা? 3 তারিখে এমনি একটা দরবারে ওয়াকারুজ্জামান এবং তার আদার্স 2 বাহিনীর প্রধান তারা বললেন আমরা কোনো মরণাস্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহার করব না। এটা তো রীতিমতো শেখ হাসিনার সরকারের প্রতি চ্যালেঞ্জ। যদি 5 তারিখে হাসিনা উতরে যেতে পারতো, তাহলে এইটার জন্যই ওয়াকারের কোর্ট মার্শাল হইতো, ফায়ারিং স্কোয়াডে যাইতে হইতো। আমি আপনাকে বলছি, এই আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম স্টেক এই সেনাবাহিনীও। আমরা বিপ্লবী, অধিক সাহসী বিপ্লবী হয়ে ওঠার পেছনে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে। নাম্বার 2, আপনারা যখন হারুনের হোটেলে ভাত খাইয়ে বন্ধ করে দিলেন আন্দোলনটা তো বন্ধ হয় নাই। এই সময় কে চালায় এনেছে পেছন থেকে? রাজনৈতিক দলগুলি এই আন্দোলনের অন্যতম স্টেক। তাইলে আপনি ভর কেন্দ্র ডক্টর ইউনূস তিনি প্রথমেই ব্লান্ডার বললেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। তুমি নতুন করে একটা কেন্দ্র তৈরি করলেন। উনি নতুন করে একটা কেন্দ্র তৈরি করলেন। আমি আপনাকে আবার একটু এলোমেলো হচ্ছে। 5 তারিখে সেনাবাহিনীর প্রধানের বক্তব্যটা মনে করে দেখেন। তিনি বললেন যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, এই অবস্থায় নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত আপনাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমি গ্রহণ করলাম এবং আমার উপর আপনারা ভরসা রাখুন। এই সময়ে বিএনপি, সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলি বাংলাদেশে আপনি বলেন এখন যে অবস্থা, আপনাকে যদি যে কোনো এই কামাল ভাই কেউ, আমাকেও যে কেউ যদি বলে যে ও শালা হচ্ছে এই স্বৈরাচারের দূষর, 5 জন মিলাই যদি কিলাইতে শুরু করে, তো আপনি 50 জনে কিলাইসে দিয়ে দেবে, এর পরে দেখা যাবে না তিনি বিপ্লবী না মহাবিপ্লবী, পরের কথা। একটা মব লিঞ্চিং তো হয়ে যাবে। তাইলে আপনি নিরাপত্তার দিক থেকে কোথায় আছেন? 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আপনি কিন্তু এরকম কিছু হয় নাই। এই ক্ষেত্রে যে বিএনপির একটা সফলতা আপনি মনে করবেন যে তারেক রহমানের বক্তব্য, ম্যাডাম খালেদা জিয়ার বক্তব্য, যে আমরা একটা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে চাই, আমরা আমরা একটা ইনক্লুসিভ সমাজ চাই, সবাই সংযত থাকুন। আমি 5 তারিখে বিকালে 3টার সময় না 2:30টার সময় আমার এখানে আছে, আমি বলছি কেউ প্রতিহিংসার আশ্রয় নেবেন না। তো এই যে আমরা যে প্রতিহিংসার আশ্রয় না নিয়ে যে রাষ্ট্রটা 3 দিন চললো, এটি কি খারাপ চলেছে? আপনি প্রতিহিংসার দিকে যাচ্ছেন কেন? আপনি বন্দর দিয়া দিচ্ছেন, একটা অস্থিরতা তৈরি করছেন। আপনি করিডোর দিয়া দিবেনই, একটা অস্থিরতা তৈরি করলেন। সচিবালয়ের কর্মচারীদের সাথে একটা ঝামেলা তৈরি করলেন। এনবিআর একটা ঝামেলা তৈরি করলেন। পল্লী বিদ্যুৎ একটা ঝামেলা তৈরি করলেন। না, নগর ভবন তো ঝামেলা এখনো চলছে। নগর ভবনে এখনো চলছে। তো আপনি চাইতেছেনটা কি? আপনি এখন আপনার কাছে কি বলে সংস্কার আর কিছু নাই। আপনার কাছে এখন সংস্কারের কোনো
প্রায়োরিটি নাই। আপনি পুত্রকে কুলে বসাইয়া চকলেট খাওয়াতে থাকলেন পুত্রকে, আর আমার সাথে আপনি বলেন তো দেখি আমার পুত্র কি করেছে। ডক্টর ইউনূস গত শনিবার ঠিক একই কাণ্ডটি করেছেন। 24 তারিখে বিএনপিকে ডেকে রিসিভ করতে পাঠিয়েছেন তার যে পুত্রর নামে, এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যার নামে অভিযোগ, সে জিজ্ঞেস করে যে সালাউদ্দিন আহমেদকে, বা এই ফাইলের মধ্যে কি? সালাউদ্দিন আহমেদ বলছেন আপনার পদত্যাগের দাবি। তারপর আবার ডক্টর ইউনূস তার বাম পাশে বসিয়ে যে বিএনপির সাথে আলোচনা করেছেন। আপনি যে মিনিমাম বদ্ধতা, সৌজন্যতা, এটা অ্যালাউ করে না। এবং ডক্টর ইউনূস আপনি দেখবেন যে উনি খেলছেন বিএনপি যারা তার বড় স্টেক হোল্ডার সম্মতিদাতাদের মধ্যে, তার সরকার গঠনের ক্ষেত্রে সম্মতিদাতাদের মধ্যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তার সাথে হচ্ছে সেনাবাহিনী। তিনি সেনাবাহিনীর সাথে সম্পর্ক খারাপ করছেন কি তথাকথিত খলিলকে নিয়ে। উনি খলিল করাইতে গেছেন, খলিলকে নিয়ে করেছেন এবং তার পুত্র সজীব ভুঁইয়াকে নিয়ে করেছেন। এই যে দুটা কাণ্ড করেছেন, এটাতে মনে হয় না যে ডক্টর ইউনূসের কোনো রাষ্ট্র, সরকার এবং রাজনৈতিক দল, এই তিনটার সম্বন্ধে কোনো ধারণা আছে বলে মনে হয় না। যে এই তিনটি ডক্টর ইউনূস রাষ্ট্র, সরকার এবং দল কোনোটাই বুঝেন না। তার যে দেশ চালনা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই, তিনি জানেন না, বোঝেন না, এটা তো নিজেই স্বীকার করেছেন। উনি এর আগে তো একবার উপদেষ্টা ছিলেন ডক্টর ইউনূস, যদিও খুব একটা অনুল্লেখযোগ্য একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, কিন্তু উনি এটাকে মনে করার কারণ নাই রাষ্ট্র এবং কর্পোরেশনের মধ্যে, রাজনীতি এবং কর্পোরেশনের কর্মচারী মেনটেনের মধ্যে আলাদা একটা চরিত্র আছে। তো এই চরিত্রটা যে আপনি দেখুন কর্পোরেশনে, আপনাকে বলি যে কর্পোরেশনের একবার চেয়ারম্যান থেকে পিয়ন পর্যন্ত সবাই বেতনভুক্ত। রাজনীতি এবং রাজনীতিতে বিশেষ করে সরকারি রাজনৈতিক দলে কিন্তু এই ব্যবস্থাটা নাই। সরকারে আরেকটা রকম পরিস্থিতি, রাষ্ট্র আরেকটা রকম। তো ডক্টর ইউনূস যে তার এই 2-3টা ঘটনা, নগর ভবন নিয়ে যে ঘটনাটি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পল্লী বিদ্যুৎ নিয়ে যে ঘটনাটি চলছে, এনবিআর নিয়ে যে ঘটনাটি চলছে এবং সচিবালয় নিয়ে যে ঘটনাটি চলছে, এই 3-4টি ঘটনায় আমার মনে হয় তিনি সরকার, রাষ্ট্র এবং রাজনৈতিক দল কোনোটাই বুঝেন না। আপনি যখন আওয়ামী লীগের মতো দলকে আপনি নিষিদ্ধ করে দেন, তখন আপনি কয়েকটা জঙ্গি আর এই এক চিমটি এনসিপিকে নিয়ে আপনি নিষিদ্ধ করে দেন, তখন আপনাকে জিজ্ঞেস করতে হয় না। যখন আপনি চিপায় পড়েন তখন বিএনপিকে ডাকেন, তখন রাজনৈতিক দলগুলিকে ডাকেন, আর যখন চিপার থেকে আপনি উদ্ধার হন তখন আপনি এনসিপির নেতা হয়ে যান, আপনি জাতীয় নেতা হওয়ার আপনার ইচ্ছা, তখন আপনার জাতির দিকে আপনার নজর থাকে না, বিএনপি ক্ষমতার কোনো ভার কেন্দ্রের দিকে ওনার নজর থাকে না, ওনার তখন এনসিপির নেতা হইতে খুব শখ লাগে। ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে যে সমালোচনা বা অভিযোগটি, সেটি হচ্ছে যে তিনি জনগণ বা জনগণের প্রতিনিধিত্বকারী হিসেবে এনসিপি এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, প্রশ্রয় দেন এবং তাদের বেশি মূল্যায়ন করেন। বিএনপি বা তার পরে বড় দল জামাত, তাদের গুরুত্ব সেরকমভাবে আসে না, বিশেষ করে বিএনপিকে আমি বলতেছি এখনও যদি বিএনপিকে ছাড়া উনার জনগণের সাথে কাছে যাওয়ার কোনো ব্যবস্থা আছে, গেল এইটা মানে সবচেয়ে বেশি মানুষের কাছে সবচেয়ে মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা হলো বিএনপি। উনি বিএনপিকে ইগনোর করছেন। কারণ কি? উনি বিএনপিকে ইগনোর করছেন। এই যে ইশাকের প্রশ্নে যে উনার যে ছেলেটা, যে কি নাম, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যে সিদ্ধান্ত নিল, এটা কি ডক্টর ইউনূসের এন্ডোর্সমেন্ট ছাড়া হয়েছে বিশ্বাস করেন আপনি? আপনারা কেউ জনগণ বিশ্বাস করে ডক্টর ইউনূসের এন্ডোর্সমেন্ট ছাড়া হয়েছে এই কথাটা? আপনি ডক্টর ইউনূসের এন্ডোর্সমেন্ট ছাড়া হাসান আরিফের মতো এলজিআরডি মিনিস্ট্রি সবসময় দেখবেন রাজনৈতিক দলগুলি তাদের দলের মহাসচিবকে ওই জায়গায় বসায়, দ্বিতীয় প্রধান ব্যক্তিকে ওইখানে বসায়, সবচেয়ে বড় মন্ত্রণালয়। উনি হাসান আরিফ 84 বছর বয়স্ক একজন মানুষ, সুপ্রিম কোর্টের আইনজীবী, আগের উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল, তাকে সরিয়ে এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে আনলেন। কে আনছেন? রাষ্ট্রপতি আনছে? রাষ্ট্রপতি আনেনি, উনি আনছেন। এই লোকটা মারা গেছে মনের দুঃখে। তো এখন আমি আপনাকে বলছি যে উনি যে রাস্তায় নামছেন, এই রাস্তাটা ভালো না। উনি এর মধ্যে কয়েকটা ঘটনা করছেন।
আপনি দেখেন উনি প্রথমে বলছেন টাকা ছাপবেন না, টাকা ছাপছেন তো। উনি 3টা প্রতিষ্ঠানের সাথে বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আমাদের নাই। উনার হঠাৎ করে একদিন রাতে মনে হলো সন্ধ্যার পরে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। উনি হাসনাত আব্দুল্লাহকে ডেকে বলছেন যে তোমরা যমুনার সামনে বিক্ষোভ করো, যমুনার সামনে হালে তো এর পানি আগে পায় তো নাই। তিনি বলেছিলেন যে তিনি নিষিদ্ধ করবেন না, নিষিদ্ধ করার পক্ষে না। দেশি বিদেশি অনেক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বা বিদেশিদের সাথে বৈঠকে নিষিদ্ধের বিপক্ষে তিনি ছিলেন। তো এটা উনি সিদ্ধান্তে তো সরে গেলেন। কি করলেন? কয়েক হাজার লোককে সামনে বসাই দিয়ে আপনি 15ই আগস্টের ছুটি বাতিল হবে কিনা সবাইকে ডেকে আপনি জিজ্ঞেস করে বললেন যে এটা কি করব।